ওয়েস্টেরোসের সেলফ প্রোক্লেম সবচেয়ে বড় নাইট আজ মারা যান একটা তীরের আঘাতে, আর তাকে নিয়ে কোনো গান লেখা হবে না। চলুন দেখে আসি হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এপিসোড 6 ফেসলেস ম্যান। বুচার্স বল থেকে শুরু করে হ্যারেনহারের 5টা ড্রাগন ডিম পর্যন্ত প্রতিটা ইস্টার এগ, প্রতিটা বুক রেফারেন্স। চলো শুরু করে দেই। ক্রিস্টান কোলের দিকে তীরটা কে ছুঁড়েছিল, আর বইয়ে কে ছুঁড়েছিল? অ্যালিসের হাতে থাকা ড্রাগনের ডিমগুলো কোত্থেকে আসলো, আর আয়রন থ্রোন রেনেরাকে কেটে ফেললো। এর অর্থ কি? মনে আছে ওপেনিং ক্রেডিটসে আমরা একটা ফ্রেম দেখিয়ে বলেছিলাম ওটা রেনেরা টরেন্ট ম্যান্ডালের সাথে কথা বলছেন। আমরা হয়তো ভুল ছিলাম। ওটা লেডি সাবিথা ফ্রে আর টরেন্ট দুজন মিলে গুজব করছেন। এর মানে ট্যাপেস্ট্রি এখন শুধু অতীত না, ভবিষ্যৎ দেখাচ্ছে, হেলেনার স্বপ্নের মতো। তার মানে এখন থেকে প্রতিটা নতুন সংযোজনে চোখ রাখতে হবে। আর সেই দুজন লোক কমেন্টে অনেকে বলেছেন এটা হাইটাওয়ার আর ডেইরন হতে পারে। এখন যেহেতু জানি ট্যাপেস্ট্রি ভবিষ্যৎ দেখায়, হয়তো এই দুইজন এমন কেউ তাদের এখনও এই অবস্থায় আমরা দেখিনি। আরও একটা নতুন সংযোজন, দুইজন মিলে একটা গোল্ড ক্লোককে টেনে ছিঁড়ছে, আর সাথে ট্যাপেস্ট্রিটাও ছিঁড়ছে। অরমুন্ডের গোল্ড ক্লোক নিধন আক্ষরিক অর্থেই রাজ্যটাকে ছিঁড়ে দুই টুকরো করছে। মূল গল্পে যাই। এপিসোড শুরু হয় ক্রিস্টান কোলের বাহিনীর ভগ্নাবশেষ দিয়ে। জলাভূমি পার হতে গিয়ে তার আরও লোক মরেছে। জিততে পারবে না এটা সে জানে, তবুও লড়ে যাবে। আই এম দ্য রেলস গ্রেটেস্ট ওয়ারিয়র অ্যান্ড আই উইল ডাই অ্যাজ সাচ। হ্যাঁ, এটাই তার এপিটাফ বানানোর ইচ্ছা ছিল তার। কিন্তু তার ইচ্ছা কি পূরণ হবে? টালি ক্যাম্পে চারদিকে লাশ পড়ে আছে। তারপর কিছু লাশ উঠে দাঁড়িয়ে আক্রমণ করে বসে। এটা ফায়ার অ্যান্ড ব্লাড থেকে সরাসরি নেওয়া, তবে একটু রিমিক্স করা। বইয়ে ফাঁদটা আসে দুই ধাপে। প্রথমে রিভারম্যানরা ফিশ ফিডের যুদ্ধের লাশ দিয়ে একটা বিভৎস ভোজসভা সাজায়, শুধু ভয় দেখাতে। কয়েকদিন পর গ্রিনরা আরেকটা এমন দৃশ্য দেখে পাত্তা দেয় না, আর লাশগুলো উঠে ঝাঁপিয়ে পড়ে। প্রথম অংশটা শো গত পর্বে ব্যবহার করেছে ফিস্ট ফর ট্রেটার্স দিয়ে, আর দ্বিতীয় অংশটা এখন। এটা একটা ভালো অ্যাডাপ্টেশন চয়েস ছিল আমার মতে। মাটির লাশগুলো রিভারম্যানদের, একটা শিল্ডে হাউস ম্যালিস্টারের নীল জমিনে সাদা ঈগল, বাকিরা টালিদের লাল নীল। এরা সবাই ব্ল্যাকদের সাপোর্টার। এরা নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করবে না, তাই সন্দেহ করার কথা ছিল। ক্রিস্টান করেও এরা এখানে মারা যায়নি। গ্রিনরা যখন প্রায় জিতে গেছে বলে মনে হচ্ছে, ক্রিস্টান চিৎকার করে বলে, উই লাইট দ্য ওয়ে। এটা হাউস হাই টাওয়ারের হাউস ওয়ার্ডস বাতিঘরের সাথে মিলিয়ে, কিন্তু এটা একই সাথে এই শোয়ের সিজন 1 এপিসোড 5-এর নাম। সেই এপিসোডেই ক্রিস্টান অ্যালিসেন্টের সেবায় ঢোকেন নিজের জীবন শেষ করতে যাওয়ার মুহূর্তে অ্যালিসেন্ট তাকে থামানোর পর। আর তারপর আসলো আসল ফাঁদ। এক ফাঁদের ভেতর আরেক ফাঁদ, ইনসেপশনের মতো, ড্রিমের ভেতরে ড্রিম। চারদিক থেকে ঘিরে ফেলে রিভারম্যান আর উইন্টার উলস। বইয়ে স্কয়ার জিজ্ঞেস করে ওরা কারা, সিজিল নেই কেন? কোলের উত্তর, আমাদের মৃত্যু। বইয়ের ঘটনা প্রায় হুবহু একইভাবে ঘটে। দাঁড়ান, এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। বইয়ে ক্রিস্টান পিস ব্যানার তুলে জিজ্ঞেস করে, আমি যদি ব্যানার নামিয়ে দেই, আমাদের জীবন ভিক্ষা দেওয়ার প্রমিস করছেন? মানে আমাদের, নিজেকে সহ। শোতে সে বলে, আমার লোকদের জীবন ভিক্ষা দেওয়ার প্রমিস করছেন। নিজের জীবন সেই হিসাব থেকে বাদ দিয়েছে, যেটা গত পর্বেই গুয়েন হাইটাওয়ার নিশ্চিত করে। অস্কার টালি জবাবে বিশ্বাসঘাতকদের হাড় দিয়ে সেফ বানানোর প্রতিজ্ঞার কথা বলে, আর যোগ করে হাড় এখনও যথেষ্ট হয়নি। বইয়ে লাইনটা স্যার গ্যারিবল্ড গ্রে বলেছিলেন, শো এখানে চরিত্র কমাচ্ছে, আর এটা যুক্তিসঙ্গত। বইয়ে শত শত চরিত্র, একটা টিভি শোতে সেটা সম্ভব না। দেয়ার ইজ টু বি ব্যাটল হিয়ার, মেনি অফ ইউ উইল ডাই অ্যাজ ওয়েল। এই লাইনটাও সরাসরি বই থেকে নেয়া, সাথে রডি দ্য রুইনের হাতে অস্ত্র নিয়ে মরার লাইনটাও। এখানে শো একটা চমৎকার লাইন মিস করেছে। বইয়ে রডি দ্য রুইন এর আগে বলেন যে শীত এসে গেছে, দিন ছোট হয়ে আসছে। উইন্টার রুলসের পুরো ঘটনাটাই এই একটা লাইনেই ব্যাখ্যা হয়ে যেত। ক্রিস্টান তার হাতা থেকে অ্যালিসেন্টের রুমাল বের করে তলোয়ারের হাতলে বাঁধেন। এই রুমাল অ্যালিসেন্ট তাকে দিয়েছিলেন সিজন 2-তে যুদ্ধে যাওয়ার সময়, আর এর গন্ধ শুকতে গিয়ে সিজন 2-তে গুয়েনের কাছে তাদের সম্পর্ক ফাঁস হয়ে গিয়েছিল। ভদ্রলোক এখনও তাকে ভালোবাসেন, অথবা তার মাথার ভেতরে থাকা অ্যালিসেন্টকে ভালোবাসেন। এইসব ভালোবাসাবাসী বইয়ে একেবারেই নেই, তাই তাদের ভালোবাসার গভীরতা নিয়ে কোনো কমেন্ট করতে পারছি না। বইয়েও ক্রিস্টান সোলো চ্যালেঞ্জ চান, তবে দুজনের বিরুদ্ধে না, তিনজনের বিরুদ্ধে। লোকটা আত্মবিশ্বাসের অভাবে ভোগেননি কখনো। তারপর তিনি পান চেসের মতো ভাগ্য, দূর থেকে তীরের আঘাত, কোনো গান না, কোনো দৈরত না, পোকামাকড় মারার মতো। তীরটা ছোড়েন ব্ল্যাক অ্যালি, মানে অ্যালিসেন্ট ব্ল্যাকউড। বইয়ে মারেন রেড রব রিভার্স। অ্যালি পরের অংশে অনেক বড় চরিত্র হয়ে দাঁড়াবেন, তাই শো তাকে আগেই প্রতিষ্ঠা করছে। তাছাড়া মিসোজনের উপর দাঁড়িয়ে থাকা গ্রিন ফ্যাকশনের ক্রিস্টান কোল একজন নারীর হাতে মারা গেল, এটার একটা চমৎকার আয়রনির লেয়ার দিয়েছে। তবে একটা চমৎকার লাইন এখানে দেওয়া হয়নি, এটা অদ্ভুত লেগেছে। আইল হ্যাভ নো সংস অ্যাবাউট হাউ ব্রেভ ইউ ডাইড কিংমেকার, ডিক্লেয়ার্ড লং লিভ।
there's 10,000 dead on your account. অথচ গত পর্বে চমৎকারভাবে এটা সেট আপও করা হয়েছিল। And they will sing songs of it. And Queen Alison herself will hear them. অস্কার টালির মুখটা লক্ষ্য করেন, সে খুশি না। দূর থেকে তীর মেরে মারা তার অনার কোডের মধ্যে পড়ে না। সেদিন সেখানে কোলের সাথে থাকা 3,000 সৈন্য খুন হয়। বইয়ে গারিবল্ড পরে বলেন, আজ যুদ্ধ হয়নি, কসাইখানার মতো খুন হয়েছে। সেখান থেকে এই যুদ্ধের নাম দেওয়া হয় বুচার্স বল। আর ক্যামেরা সিন শেষ করে ক্রিস্টানের হাতে ধরা রুমালটার উপর। যে মানুষটার কথা সে শেষ পর্যন্ত ভেবেছে সে 1000 মাইল দূরে বন্দী। কোলের লাশ থেকে কাট হয় সরাসরি অ্যালিসেন্টে। তিনি কাকে হারালেন তিনি জানতেও পারলেন না। গত পর্বে তিনি আর হেলেনা যে সুড়ঙ্গ দিয়ে পালাতে চাইছিলেন, ওটা ঠিক সেই সুড়ঙ্গ যেটা দিয়ে সিজন 1-এ রেনেরা ডেমনের সাথে শহরে বেরিয়েছিলেন। একজনের জন্য মুক্তি, আর একজনের জন্য দেয়াল। এই দুই মেয়ের মধ্যে প্রথম যে ঝামেলা শুরু হয়েছিল তার বলেছিল ঠিক এই জিনিস। রেনেরা যা খুশি করতে পারতেন, অ্যালিসেন্ট কর্তব্যের দাসী ছিলেন। এদিকে স্মল কাউন্সিলে ডেমন ফুঁসছেন গোল্ড ক্লোক হত্যার পর। ডেমন চান টাম্বলডন পুড়িয়ে দিতে, ওরমুন্ড আর হাইটাওয়ার বাহিনী সহ। মিজারিয়া জানে এটাই ওরমুন্ডের চাওয়া, কারণ তাতে রেনেরা পুরো রাজ্যের চোখে দানব হয়ে যাবে। সাবিথা আর টরনের খোঁজাখুঁজি এই সিজনের সেরা জিনিসগুলোর একটা। আর ডেমনের ছোড়া কাপ থেকে টরন মাথা নিচু করে বাঁচল। ওদিকে অ্যালিন সংজনের পক্ষে কথা বলে, বাবার জায়গায় দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করছে সে। তারপর ডেমন টানেন ফিল্ড অফ ফায়ার প্রসঙ্গ। এগন দ্য কনকয়ারার সেদিন হাজার হাজার মানুষ পুড়িয়েছিলেন, সেই গল্প আগেও বলেছি। তবে রেনেরার পাল্টা যুক্তিটাও নিখুঁত। যারা মরেছিল তারা শত্রু সৈন্য, সাধারণ মানুষ না। এই সময়ে রেনেরা বলেন, মাই ফাদার উড অ্যাভর ইট। আর এখানেই এই এপিসোডের আসল থিম। রেনেরা নিজের শাসনকে সাজাচ্ছেন ভিসেরিসের আদলে, কারণ তার চোখে বাবা ছিলেন ভালো রাজা। কিন্তু ভিসেরিস আসলে দুর্বল মানুষ ছিলেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারতেন না। শান্তিটাও পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। তার পথে হাঁটা রেনেরার জন্য বিপজ্জনক। তবুও ডেমনের পথের চেয়ে ভালো। লোকটার হাতে একটাই হাতিয়ার, আগুন। আর এই এপিসোড বারবার দেখায় আমাদেরকে আগুন দিয়ে একটা জিনিস মারা যায় না, একটা আইডিয়া। এটা কিন্তু আগস্ট মাস, মনে আছে তো? রেনেরা সিদ্ধান্ত নেন সেনাবাহিনীর জন্য অপেক্ষা না করে টাম্বলডনে আততায়ী পাঠাবেন। ডেমন যেতে চান, তিনি আটকে দেন। মনে হচ্ছে ডেমনকে শহরে আটকে রাখার পেছনে আরও কারণ আছে। বইয়ে ডেমন এই সময়ে গোপনে নেটলসের সাথে জড়িয়ে পড়েন, আর রেনেরা তাকে দরবারে ডেকে পাঠান। শো এখনো ওদিকে যায়নি, কিন্তু রেনেরার এই তুমি এখানেই থাকবে গো ধরাটা নিরীহ মনে হচ্ছে না। অ্যালিনকে বলা হয় ড্রিফমার্ক থেকে ভেলারিয়ান সৈন্য আনতে। এই সিদ্ধান্তটা এপিসোডের শেষে বিরাট গুরুত্ব পায়। তারপর রেনেরা বোরস ব্যারাথিয়নকে জবাবদিহির জন্য ডাকেন। এই লোকের কাছে তিনি লুককে পাঠিয়েছিলেন সহজ কাজ ভেবে। বইয়ে বোরস স্পষ্টভাবে গ্রিনদের হয়ে ডিক্লেয়ার করেন। শোতে তিনি ঘোষণা না দিয়ে সাউথে চলে গেছেন ভালচার কিং এর বিরুদ্ধে লড়তে। এটা বইয়েও ঘটে, কিন্তু এই ভালচার কিং আসলেও আছে কিনা, নাকি বোরস যুদ্ধ এড়াতে পালিয়েছে, সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। ভালচার কিং কারা? এটা কোনো একজন লোক না, একটা উপাধি। ডর্নের রেড মাউন্টেন্সের ডর্নিশ দস্যুরা এই নাম দিত। প্রথমজন 37 এসিতে এগনের ছেলে এনিসের আমলে, সেই গল্প বলেছি আগে। দ্বিতীয়টা ছিল জেহেরিসের আমলে, সেটাও বলেছি। ইনি হচ্ছেন তৃতীয়জন। এরা আয়রন থ্রোনের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে দাঁড়াতো। আর এই মুহূর্তে বোরসের মতে তারা স্টর্মল্যান্ডস লুট করছে। মানে বোরস তার আনুগত্য ঝুলিয়ে রেখে ডাকাত তাড়াচ্ছেন, যখন দুই পক্ষেরই তাকে দরকার। রেনেরা এর বদলে ব্যারাথিয়ান প্রতিনিধিদের পোশাক খুলে নিতে চাইলেন। কেন, সেটা এক্ষুনি ক্লিয়ার না। এদিকে হিউ হ্যামার উলফের কাছ থেকে পাহারা শিফট নেয়। পেছনে সিলভার উইং আর ভার্মিথর গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে আছে, যেটা বইয়ে বলা হয়েছিল। সেকুল ছাড়া দুইটা ড্রাগন টাম্বলটনের দক্ষিণের মাঠে একে অপরকে জড়িয়ে থাকত। তখন উলফ পুরনো দিনের গল্প করে। উলফের চরিত্রটা বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর এর নিখুঁত উদাহরণ। ছোটবেলায় তাকে এক নোবল নির্যাতন করেছিল, আর সে টিকেছিল টার্গেরিয়ান স্বীকৃতির আশায়। এখন ড্রাগন আছে, কিন্তু তাতে লাভ কি হচ্ছে? তাকে ট্যাভার্নে ঢুকতে দেওয়া হয় না, মদ খাওয়া বন্ধ, রেনারার হুকুমে সারাক্ষণ দৌড়াতে হয়, রাস্তায় থাপ্পড় খেতে হয়। মোট কথা, সে শুধু মালিক বদলেছে, তার সত্যটা তার বদলায়নি। হিউয়ের মাথায় একই প্রশ্ন, বিশেষ করে তার স্ত্রী যখন শহরের ভেতরে কার্যত জিম্মি, তারই সিদ্ধান্তের ফলে। তাই সে আদেশ অমান্য করে ভেতরে ঢোকার চিন্তা করে। কিন্তু উলফকে যখন জিজ্ঞেস করা হয় সে আগের অবস্থায় ফিরে যেতে চায় কিনা, সে মানা করে। আর এরপর উলফ যেভাবে কুকুর ডাকার মতো শীষ দিয়ে ড্রাগন ডাকে, বেশ মজা লেগেছে দেখতে। এদিকে রেনেরা অ্যালিসেন্টের কাছে যান পালানোর চেষ্টা জবাব চাইতে। যদিও আমি বুঝলাম না অ্যালিসেন্টের পালানোর চেষ্টা না করার কারণ আছে কোনো। সিংহাসনে বসার পর থেকে রেনেরার একমাত্র চিন্তা রেপুটেশন। এপিসোড 3-এ এই কারণেই তিনি অ্যালিসেন্টকে ছেড়ে দেওয়ার চুক্তি রাখতে পারেননি। আই ক্যানট বি সিন টু ফেভার হাইটাওয়ার্স। তাই এখন দ্বিগুণ পাহারা। কিন্তু দৃশ্যের আসল কথাটা শেষে আসে। ইউ আর এ হাই টাওয়ার,
টু মাই কোর্ট, ইউ আর দ্য এনিমি। অ্যালিসন মনে করিয়ে দিতে চান রেনেরা চাইলে নিজে সিদ্ধান্ত নিতে পারেন, তিনি রানী। একটা পর্যায়ে গিয়ে অন্যের কথা চিন্তা না করে নিজের বিবেক অনুযায়ী চলতে হয়। অ্যালিসনের দাবি অযৌক্তিক না। তিনি রেনেরার জন্য নিজের ছেলেদের বিসর্জন দিয়েছেন, বাবা খুন হয়েছেন, মেয়ে গর্ভবতী অবস্থায় বন্দী, আবার রেনেরার দিকেও কথা আছে। অ্যালিসন শত্রুপক্ষের রানী, যার পরিবার এই যুদ্ধ শুরু করেছে আর যাকে শুরুতে যথেষ্ট ছাড় দেওয়া হয়েছিল। আর হেলেনার গর্ভাবস্থার খবর ছড়ালে সিংহাসনে কিছু বিকল্প দাবিদার তৈরি হবে। আমাদের ছেড়ে দাও এই চাওয়াটা এই পরিস্থিতিতে বাস্তবসম্মত না। দুজনেই ঠিক, দুজনেই আটকে আছেন। এইটাই এই শোয়ের সবচেয়ে ভালো জিনিস। বইয়ের সাথে পার্থক্য, আর এটা বিরাট পার্থক্য, বইয়ে অ্যালিসন আয়রন থ্রোনের সামনে গিয়ে প্রস্তাব দেন রাজ্য ভাগ করে নেওয়ার, যাতে এগন আর এমন আলাদা আসন পান। রেনেরা খেপে গিয়ে বলেন যুদ্ধ না বাঁধালে ওরা এমনিতেই সেটা পেত, কিন্তু এখন তার ছেলেরা মৃত। অ্যালিসন জবাব দেন জেহেরিস বাচ্চা ছিল, তাও আবার লেজিট টার্গারিয়ান, আর এই যুদ্ধে রেনেরার পক্ষে কেবল বাস্টারদের রক্ত ঝরেছে মাত্র। আর তা শুনে রেনেরা তার জিভ কেটে নেওয়ার হুমকি দেন। শেষমেশ মিজারিয়া তার হাত থামান আর ঠান্ডা গলায় প্রস্তাব দেন অ্যালিসেন্ট আর হেলেনাকে ব্রথেলে পাঠানোর। দে স্পিক অফ বাস্টার্স সো ফ্রিলি, লেট দেম হ্যাভ ওয়ান অফ দেয়ার ওন। রেনেরা মিজারিয়াকে হেলেনার গর্ভাবস্থার কথা জানান, কিন্তু মিজারিয়া তো গত পর্বেই জেনেছেন আর হাইটাওয়ারদের সাথে সুসম্পর্ক রাখতে চেপে গেছেন। সে সাবধানে খোঁজ নেয় তার জানার কথা রেনেরা জানেন কিনা, আর দের আদার্স শুনো। তারপর সরাসরি ইউ ইউরসেলফ হ্যাড নো সাসপিশন, নো। এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, এতদিন মিজারিয়া চুপ থেকে মিথ্যা বলেছে, এই প্রথম সে সরাসরি মুখে মিথ্যা বলল। রেনেরা যেদিন জানবেন সেদিন এটা দাম দিতে হবে। এরপর সে পালাতে সাহায্য করা দাসীটিকে দেখিয়ে দেয় লেট মি নো ওয়েন ইটস ডান। রেনেরা তাকে এই কাজে দিয়েছিলেন হাই টাওয়ার অনুগতদের খুঁজে বের করা, কিন্তু দৃশ্যটা মনে করায় ল্যারি স্ট্রং একসময় অ্যালিসেন্টের জন্য ঠিক এটাই করতেন। এদিকে ডেমন দাঁড়িয়ে আছেন ফিস্ট অফ ট্রেটার্সের খালি টেবিলের সামনে, আর একে একে গোল্ড ক্লোকরা পদত্যাগ করছেন। ডেমন তাদের থামানোর চেষ্টা করেন, কিন্তু গত পর্বে সেই উদ্দীপক বক্তৃতার বদলে এবার বেরিয়ে আসে তার আসল অহংকার। আই লেড ইউ আউট অফ ইউর স্কলার অ্যান্ড ফর্মড ইউ ইন্টু মেন। একজন ক্লোক খুলে রাখলে ডেমন বলেন শেম। ডেমন সিটি ওয়াচকে নিজের সম্প্রসারণ মনে করেন, কিন্তু তার টাকা আছে, ক্ষমতা আছে, ওদের নেই। ওরা মাসের বেতন পাচ্ছে না, ওদের ভাইরা খুন হচ্ছে, আর বস হিসেবে ডেমন কিন্তু ভয়াবহ। একদম সার্সির ওয়াক অফ শেমের দিকে ইঙ্গিত। বইয়ে এই পুরো স্টোরিলাইনটা নেই। ওখানে লুথর লার্জেন্ট মারা যান ফ্লি বটমে এক দাঙ্গায়, আর ডেমন এই সময়টায় নেটলসকে নিয়ে ভেগার খুঁজে বেড়াচ্ছেন। শো এটা যোগ করেছে রেনেরা শাসনের প্রতি অসন্তোষ দেখানোর জন্য, আর সবচেয়ে অনুগত বাহিনীর মুখ দিয়ে সেটা বলানোর জন্য। জায়গাটাও তাৎপর্যপূর্ণ। সিটি ওয়াচ সম্ভবত ডেমনের জীবনের সবচেয়ে সফল কীর্তি। তিনি এটাকে একটা সংগঠিত বাহিনী বানিয়েছিলেন, আর সেটার মৃত্যু হলো ঠিক একই টেবিলে যেখানে তাদের ভাইদের লাশ সাজানো ছিল। আমরা যাই এরপর কিংস ল্যান্ডিং এর বাইরে কর্লিস আর অ্যালিনের কাছে। কর্লিস ট্রায়ার্কির অবশিষ্টাংশ পরিষ্কার করছেন। অ্যালিন অনুরোধ করেন আরও ভ্যালারিয়ান সৈন্য কিংস ল্যান্ডিং এ পাঠানোর জন্য। কর্লিস রাগে ফুঁসছেন, কারণ রেনেরা অ্যাডাম আর অ্যালিনকে লেজিটিমাইজ করেননি। আর অ্যালিন যে জবাবটা দেন সেটা এই এপিসোডের সেরা লাইনগুলোর একটা। অ্যান্ড হাউ মেনি ইয়ার্স ডিড ইট টেক ইউ টু ডু দ্য সেম। ধরা খেয়ে গেছেন লর্ড কর্লিস। এখন তার নাম বহন করার মতো কেউ বেঁচে নেই, তাই তিনি নিজের বাস্টারদের কাছে ফিরে এসেছেন। কিন্তু তিনি ভুলে যান বহু বছর ধরে এই দুই ছেলের দুঃখের প্রধান কারণ তিনি নিজেই ছিলেন। তবে তিনি একটা খবর দেন, টাইলার ল্যানিস্টার বেঁচে আছেন এবং রুক শ্রেষ্ঠের দিকে যাচ্ছেন। সেই সাথে আমরা চলে যাই তার কাছে। টাইলান কবর খুঁড়ছেন গত এপিসোডে এগনের হাতে নিহত লোকটির জন্য। এগন নিজে দায় নিয়েছিল, নিজেই মেরেছিল, কিন্তু ময়লা পরিষ্কার করতে হচ্ছে টাইলানকে। এরা দুইজন নিজেরা ক্রিপল বলে এই কাজ তার ঘাড়ে পড়েছে। এতে তিনি মোটেও খুশি না। তাই ল্যারিস যখন খোঁচা দেয়, থাইল্যান্ড জবাব দেয় ইফ ইউ উইশ টু ডিগ ডিপার লর্ড ল্যারিস, দ্য শভেল ইজ ফ্রি। ল্যারিস জানান তিনি ব্রাভোসে যাওয়ার ব্যবস্থা করছেন, মেডেনপুল থেকে ছাড়া এক বণিক জাহাজে। হাউস মুটন ব্ল্যাকদের পক্ষে, তাই ল্যারিসের সাবধানতা যুক্তিসঙ্গত। টাইল্যান্ড বলেন কাস্টালি রকে যাওয়া উচিত। আর এখানেই এগন একটা পরীক্ষা নেন। সে টাইল্যান্ডকে জিজ্ঞেস করে ডু ইউ থিঙ্ক আই এম এ টেরিবল ম্যান। টাইল্যান্ড আমতা করে কোনো উত্তরই দেন না। ল্যারিস গত পর্বে সরাসরি এগনের মুখের উপর সত্যিটা বলে দিয়েছিলেন, তাই এগন ল্যারিসের পরামর্শ নেয়। এই চয়েসটা আমার কাছে এই সিজনে এগনের সবচেয়ে বড় গ্রোথ। কত পর্বে ধমক খাওয়ার পর সে রাগ করেনি, ডিফেন্সিভ হয়নি। সে শিখেছে কোন উপদেশটা তাকে সত্যি বলবে, আর সেটা কতটা গুরুত্বপূর্ণ। এদিকে অ্যালিস রিভার্স এমন্ডের সেবা করছেন। তার নিজেকে ডিজনি প্রিন্সেস মনে হচ্ছে। এক নাইট ইন শাইনিং আর্মার ফাইনালি তাকে রক্ষা করেছে। অ্যালিস সারা জীবন নিচু জাতের
অ্যালিস সারা জীবন মৃতজাতির ছিল, বাস্টার্ড, নারী, সম্পদহীন, ক্ষমতাহীন। তার একমাত্র হাতিয়ার হলো ক্ষমতাবান মানুষকে নিজের ইচ্ছার দিকে টানা। গত সিজনে সে ডেমনের সাথে সেটাই করেছিল, তার ফল ভালো হয়নি। এমন্ডের ক্ষেত্রে পদ্ধতিটা অনেক ভালো কাজ করছে। এমন ভেগারের খোঁজে বের হতে চায়, অ্যালিস চায় সে সুস্থ হোক। ভেগার হয়তো এই দুর্গটাকে এড়িয়ে যাচ্ছে, কারণ ভেগার নেই বলেই এমন যে এখানে আছে সেটা বোঝার উপায় নেই। আর একই সাথে বেইলা আর অ্যাডামও ভেগারকে খুঁজছে। বইয়ে এই কাজটা করতেন ডেমন, সেটা তরুণ প্রজন্মের হাতে দিয়ে দিয়েছে। ওদিকে আইরিতে লেডি জেইন অ্যারিন দাঁড়িয়ে দেখছেন এক হতভাগাকে মুন্ডোর দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, ভেলের নিজস্ব মৃত্যুদণ্ডের পদ্ধতি। আর খেয়াল করেন, জেইন প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ কথা এই ঘরেই বলেন। ঘরের মেঝেতে যে জিনিসটা আছে সেটাই তার আসল শক্তি। জেইন রেইনাকে চর পর্যন্ত মারেন বেলাকে খুঁজতে লুকানো জায়গা থেকে বের হওয়ার জন্য। All my life I have yearned after a dragon and now I have one, but I have lost everything else. আর এটা এই সিজনের একটা মেরুদণ্ড, যা চাও তা পেতে হলে বাকি সব দিয়ে দিতে হবে। আয়রন থ্রোনে বসতে রেনেরাকে 2 ছেলে হারাতে হয়েছে। অ্যালিসনকে নিজের ছেলের মৃত্যুতে সায় দিতে হয়েছে। যুদ্ধে গৌরব পেতে জেসকে জীবন দিতে হয়েছে। উলফ ড্রাগন পেয়ে নিজের স্বাধীনতা হারিয়েছেন। রেইনা আটকে আছে 2 দিক থেকে। ড্রাগনস্টোনে ফিরলে জেসের মৃত্যুর দায়ে বিপদ, আর ডেমনের ধামাচাপাও ফাঁস। জেইনের কাছে থাকলে এই নির্যাতন। জেইন যে ডেমনের মেষপালক হত্যার কাভারাপ জানেন সেটাও মনে রাখতে হবে। অ্যাবিউসিভ সম্পর্ক এই সিজনে বেশ কিছু জায়গায় চলছে। ডেমন আর উলফ, ওরমুন আর ডেরন, জেইন অ্যারিন আর রেইনা, অনেকগুলো তরুণ চরিত্র কোনো না কোনো বড় মানুষের হাতে ব্যবহৃত হচ্ছে। এদিকে অ্যালিন এসে দেখে বেলা ঘুমিয়ে আছে। জায়গাটা মনে হচ্ছে রেড কিপের ড্রাগন পিটের কাছে। বেলা জেসের মৃত্যুর পর নিজেকে শেষ করে দিচ্ছে, রেনেরার চোখে আর নিজের চোখে নিজেকে শুধরানোর জন্য। দুজনে গল্প করে অনুপস্থিত বাবাদের নিয়ে, কর্লিস আর ডেমন। বাবা আর সন্তানের সম্পর্ক এই শোয়ের একটা সুতো। রেনেরা, অ্যালিসেন্ট, বেইলা, রেইনা, অ্যাডাম, অ্যালিন আর এখন ডেরন, প্রত্যেকের হিসাব বাবার সাথে আটকে আছে। বেইলা আর অ্যালিন আরেকটা জায়গায় মেলে। দুজনেই বড় সন্তান, দুজনের ঘাড়ি দায়িত্বের বোঝা। তারপর দুইজনে আরো ঘনিষ্ঠ হয়। বইয়ে এটা ক্যানন, তবে শো কিভাবে খেলবে সেটা শিওর না। এই সম্পর্কটা ফায়ার অ্যান্ড ব্লাডে আছে, বিস্তারিত বলা যাবে না, স্পয়লার হয়ে যাবে। তবে একটা জিনিস পরিষ্কার, বেইলা এখনো রয়্যালটি, অ্যালিন এখনো আনলেজিটিমাইজড বাস্টার্ড। এই সম্পর্ক নিয়ে কেউ খুশি হবে না। গুয়েন হাইটাওয়ার সেনাবাহিনী থেকে ফিরে চাচাতো ভাই ওরমুন্ডের সাথে দেখা করে আর সরাসরি বলে ওরমুন্ডের পরিকল্পনা পাগলামি। সে বলে রেনেরা উইল নট বার্ন হার ওন সাবজেক্টস, শি ইজ এ ওম্যান, স্কুইমিশ। বড় বড় কথা এমন একজনের মুখে যিনি এই এপিসোডে গন্ধের কারণে বমি করবেন। গুয়েনের কাদামাখা শরীরের কারণে ওরমুন্ড বলে মেক শিওর হি বেটস। আয়রনিটা দেখেন, গুয়েন ক্রিস্টানের বাহিনী ছেড়ে এসেছে কারণ রিভার লর্ডসের সাথে সামনাসামনি লড়া আত্মহত্যা। এসে দেখে ওরমুন্ডের পরিকল্পনাটাও ঠিক তাই। ভদ্রলোকের সপ্তাহটা ভালো যাচ্ছে না। ওরমুন্ড দাবি করে গ্রেট হাউসরা তার পক্ষে আসবে। গোয়েন পাল্টা জিজ্ঞেস করে হ্যাভ এনি ইয়েট কাম? উফ, বার্ন। আড়ালে গোয়েন ডেরনকে চেপে ধরে। অ্যান্ড দিস ইজ ইয়োর ওয়ে? ফনি শব্দচয়নটা লক্ষ্য করেন। ফনি শব্দটা নির্যাতনের শিকার মানুষের আচরণ বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে ভুক্তভোগী নির্যাতককে খুশি রেখে নিজেকে বাঁচায়। ইউ লেফট মি অ্যালোন উইথ হিম, ইউ নো হোয়াট হি ইজ। গোয়েন অ্যালিসেন্টের কাছে ডেরনের বর্ণনা দিতে গিয়ে বলেছিল হি ইজ কাইন্ড। আর মনে আছে এপিসোড 4-এ ডেরন এক চাকর ছেলেকে সরে যেতে বলেছিল ওরমুন রেগে যাওয়ার আগে। আই হেট হোয়াট আই অ্যাম ওয়েন আই এম উইথ হিম। এই লাইনটা বলে কারণ ডেরনকে দিয়ে ওরমুন একজনকে খুন করিয়েছে যে শুধু পরিবারকে বাঁচাচ্ছিল। ডেরন আসল উদ্দেশ্যও জানে। ওরমুন তাকে বসাতে চান কারণ নিজে বসতে পারবে না, কিন্তু ছাড়তেও পারে না। একজন হাইটাওয়ার রাজা মানে টারগারিয়ানদের সরিয়ে হাইটাওয়ারদের ওয়েস্টেরসের শীর্ষে বসানো, আর সেটাই তার স্বপ্ন। কিন্তু ডেরন ওরমুনকে ছাড়তেও পারে না। টেল হিম ইউ ওয়ন্ট ডু ইট, দেন হু উইল প্রোটেক্ট মি। একা তাড়ালে রেনেরা আর ব্ল্যাকদের হাত থেকে তাকে বাঁচানোর কেউ নেই। আর রেনেরা যে তার মাথা চান সেটা আমরা জানি। ছোট মানুষ বলে ছাড় দেওয়ার কোনো ইচ্ছাই তার নেই। তার যুক্তি সহজ, আজ বালক কাল পুরুষ, পশু দাবিদার। গোয়েন প্রস্তাব দেয় If he were king, you could cast him down. I will never be king, uncle. We both know it. গোয়েন ওল্ড টাউনে ফিরবে কারণ ওরমুন মরলে হাউস হাই টাওয়ারের প্রধান হচ্ছে সে। শোতে এই প্রথম ডেরন এতগুলো কথা বলল, এতটা আবেগ দেখালো, আর সেটা শুধু গোয়েনের সামনে। এই কারণেই তার অভিমান। চাচা তাকে এই দানবের হাতে ফেলে চলে গিয়েছিল। রেড কিপে অ্যালিসেন হেলেনাকে খাওয়ানোর চেষ্টা করছে। হেলেনা বন্দিদশায় ভেঙে পড়ছে। হেলেনা মায়ের পালানোর পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে যে হেরার কোথাও ছিল না। আই উইশ অনলি টু সেভ ইউ ফ্রম দিস প্লেস, মি অর ইয়োর সেলফ। উফ, বার্ন।
এই এপিসোডে আর যাই বলেন না কেন অনেক স্যাটিসফাইং ডায়লগ আছে। সিজন 2 এ অ্যালিসেন যখন রেনার কাছে গিয়েছিলেন মুক্তি চাইতে, তখন তিনি হেলেনার মুক্তির কথা বলেননি। ওটা তার নিজের স্বপ্ন ছিল। এই সিজনে তিনি সেই একই চাওয়াকে মেয়ের মুক্তি হিসেবে সাজাচ্ছেন, কারণ তাতে নিজের কাছে নিজেকে ব্যাখ্যা করা সহজ। আর তার বিশ্বাস হেলেনাকে বাঁচাতে পারলে মা হিসেবে তার মুক্তি হবে। এপিসোড 2 এর সেই লাইনটা মনে করেন, You, I may yet redeem. হেলেনা তো কিছুই করেনি, তাহলে তার রিডেমশন কেন লাগবে? যার লাগবে সে হচ্ছে অ্যালিসেন্ট নিজে। তারপর তিনি তার সেলাইটার দিকে তাকান। হেলেনা সেলাই করছে অ্যালিস রিভার্স আর এমনকে হেরেন হালে। এমন্ডের সাফায়ার চোখ দেখা যাচ্ছে, আর সে আছে একটা লাল গর্ভের মতো জায়গায়। অ্যালিস দাঁড়িয়ে আছে উঁচুতে দুর্গের সামনে। জন্ম, পুনর্জন্ম আর মায়ের ছায়া। হেমন্ডের মমি ইস্যুস এই সিজনে চূড়ান্ত পর্যায়ে, আর তার বোন পর্যন্ত সেটা স্বপ্নে দেখে ফেলছে। এদিকে হেরেন হালে এমনকে দেখে ফেলে সে আস্তাবলের ছেলে, যার কথা অ্যালিস গতভাবে বলেছিল। অ্যালিস তাকে সাথে সাথে মেরে ফেলে, আর এই মুহূর্তে এমন জিজ্ঞেস করে অ্যালিস তাকে মেরে হেরেনহালের পুরস্কারটা নিল না কেন? উত্তর সহজ, অ্যালিস হেরেনহাল চায় না, ক্ষমতা চায়। আর তারপর সে 5টা ড্রাগনের ডিম বের করে। দাঁড়ান, এটা এপিসোডের সবচেয়ে বড় জিনিস। এই জিনিসটা দেখে আমি যে কত খুশি হয়েছি বলার ভাষা নেই। আমি যখন হাউস অফ দ্য ড্রাগনের গল্প শুরু করেছিলাম, তখন প্রথম 2টা এপিসোড ছিল প্রোলগের মতো, যেখানে ড্যান্সের আগে জেহেরিসের শাসনামল, তার বাচ্চাদের ভাগ্য আর জেহেরিসের বোন রেনে টারগারিয়ান নিয়ে কথা বলেছিলাম। অনেকে বলেছিলেন এগুলো অপ্রাসঙ্গিক। ঠিক এইখানে এসে সেটা অনেক প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিভাবে? ডিমগুলো ড্রিম ফায়ারের পাড়া হয়েছিল রেইনা টারগারিয়ানের হেরেনহালে থাকার সময়। ইনি এগন দ্য কনকোয়ারারের নাতনি, আর অল্প সময়ের জন্য তার নাতি এগন দ্য আনক্রাউন্ডের স্ত্রী। মেগর দ্য ক্রুয়েল সিংহাসন কেড়ে নেন এগনের বড় ছেলে এন্ডিসের হাত থেকে। তার ছেলে এগন দ্য আনক্রাউন্ডকে মেরে রেইনাকে জোর করে বিয়ে করেন। মেগরের মৃত্যুর পর তাকে ড্রাগনস্টোন দিয়ে দেওয়া হয়, আর সেখানে তার তৎকালীন গার্লফ্রেন্ড অ্যালিসা ফারম্যান ড্রিম ফায়ারের 3টা ডিম চুরি করে ন্যারোসি পাড়ি দেন। জি, ওই 3টা ডিমই বহু বছর পরে ডেনিরিসের হাতে পৌঁছায়। এরপর রেইনার মেয়ে এরিয়া ব্যালারিয়ান দ্য ব্ল্যাক ড্রেডের পিঠে চড়ে ভয়ঙ্করভাবে মারা যায়। ধারণা করা হয় ব্যালারিয়ান তাকে ওল্ড ভ্যালেরিয়া ধ্বংসস্তূপে নিয়ে গিয়েছিল, ওখানেই কোনো অভিশাপে আক্রান্ত হয়, আর ফেরার অল্প পরেই মারা যায়। এরপর রেইনা হেরেনহালে নির্বাসনে যান, আর ডিম ফায়ার ওখানে শেষবারের মতো ডিম পেড়ে যায়, যদিও ডিম পাড়ার অংশটা বইয়ে ছিল না। আর ড্রিম ফায়ার এখনও বেঁচে আছে। ড্রিম ফায়ার এখন হেলেনার ড্রাগন। এমন একসময় বোনকে বলেছিল ড্রিম ফায়ার নিয়ে যুদ্ধে আসতে, আর আজ সে ড্রাগনের ডিমই তার হাতে। এখানে একটা ঝামেলা আছে, বলে রাখি। সিজন 2 এর ডিমগুলো নিয়ে শোরানাররা প্রথমে বলেছিলেন ওগুলো ড্যানির ডিম না, তারপর আবার বলেছিলেন হতেও পারে। ক্রিয়েটিভ টিমের ভেতরেই এই নিয়ে 2 রকম কথা এসেছে। এখন আবার নতুন ডিমের একটা সেট এলো, কোনটা কার সেটা সে নিজেই এখনো ঠিক করেনি বলে আমার ধারণা। অ্যালিসের দীর্ঘ আয়ু আশীর্বাদ না, শাস্তি। সে বলে, ডু ইউ ইমাজিন দ্যাট ইউ অ্যালোন নো হোয়াট ইট ইজ টু বি কার্সড। বইয়ের অ্যালিস দেখতে যত অল্প বয়সী, বাস্তবে অনেক বেশি বয়স্ক। সে নিজেকে বলে লেডি অব দ্য ওয়াটার, আর্থারিয়ান লিজেন্ডের লেডি অব দ্য লেকের প্রতিধ্বনি, যিনি তলোয়ার দিয়ে রাজা বানিয়েছিলেন। অ্যালিস ঠিক সেই প্রস্তাবটাই দিচ্ছে। বইয়ে অ্যালিসের গর্ভে এমন্ডের সন্তান আসে, সেদিকে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, ফিরে আসি কিংস ল্যান্ডিংয়ে। রেড কিপে রেনেরা আবার আবেদন শুনছেন। এক লোক ট্যালোয়ের অভাবের কথা বলেন। এই কথাটা এপিসোড 3-এও এসেছিল রেনেরা ক্ষমতা নেওয়ার পরপরই। ইঁদুর মোমের ভান্ডার খেয়ে ফেলছে। মিজারিয়ার শেখানো পথে রেনেরা দোষটা চাপিয়ে দেন নতুন মাস্টার অফ কয়েন্সের ঘাড়ে। রাজনীতি হিসেবে চতুর, কিন্তু সমস্যার সমাধান না। এরপর এক সেপ্টা আবেদন করেন গ্রেট সেপ্টের জন্য পাহারা চেয়ে, কারণ এক সেপ্টাকে তুলে নেওয়া হয়েছে। মিজারিয়ার মুখ দেখে মনে হচ্ছে মেয়েটার জন্য তার খারাপ লাগছে, কিন্তু রেনেরার লাগছে না। তিনি বলেন পরের বার সেপ্টে গেলে মেয়েটার জন্য একটা মোম জ্বালাবেন। মোম যে জিনিসটার অভাব নিয়ে 1 মিনিট আগেই অভিযোগ শুনেছেন। রেনেরা গোল্ডক্লোকদের হত্যার দায় হাইটাওয়ারদের উপর চাপান। কথা সত্যি, খুনগুলো অরমন হাইটাওয়ারের কাজ, কিন্তু স্মল ফোকরা এটা জেনে কি করবে? কোন লর্ড কার সাথে কি করছে তাতে ওদের কিছু আসে যায় না। ওরা চায় কুইন কিছু করুক, কুইন পারছেন না। তারপর ভিড়ের চিৎকার চাপা হয়ে যায়, আর একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ সব ঢেকে দেয়। রেনেরা হঠাৎ বুঝতে পারেন আয়রন থ্রোন তাকে কেটেছে। ওই শব্দটা এপিসোড 3-এ বেজেছিল, ঠিক যেসব মুহূর্তে রেনেরার মাথার নিয়ন্ত্রণ পিছলে যাচ্ছিল। আয়রন থ্রোনে কেটে যাওয়া মানেটা এই দুনিয়ায় পরিষ্কার। যে শাসক সিংহাসনের যোগ্য না, সিংহাসন তাকে কাটে। তার বাবার হাত পা নিয়মিত কেটে যেত। সেই ক্ষত থেকেই ইনফেকশন, আর সেই ইনফেকশন থেকেই এই লোকটা ধীরে ধীরে পচে গলে গেছেন। মেগর দ্য ক্রুয়েলকেও পাওয়া গিয়েছিল আয়রন থ্রোনে মরে বসে থাকা অবস্থায়। কেউ বলে খুন,
কেউ বলে সিংহাসনই তাকে মেরেছে। রেনেরা ভ্যালেরিয়ান স্ক্রোল আর বংশের ইতিহাস ঘেঁটে জীবন কাটিয়েছেন, এই ধারণাটা তার অজানা না। তাই তিনি ক্ষতটা সাথে সাথে লুকালেন, তার মুখে ভয় ফুটে উঠল। নিজের সবচেয়ে বড় আশঙ্কাটাই সিংহাসন তাকে জানিয়ে দিল, তিনি শাসনের যোগ্য না। বইয়ে এই ঘটনা ঘটে আরও আগে। রেনেরা কিংস ল্যান্ডিং দখল করার রাতেই প্রথমবারই তিনি হলের মূর্তিগুলোর দিকে তাকান, বিশেষ করে তার বাবার মূর্তির দিকে। হয়তো ভাবছেন বাবা কিভাবে মরেছিলেন, অথবা ভাবছেন তাকে উত্তরাধিকারের বান্নটা বাবার ভুল ছিল কিনা। রেনেরা এরপর ছুটে বেরিয়ে যান, আর ওপর থেকে আয়রন থ্রোনের শটটা অসাধারণ, প্রায় একটা গাছের মতো দেখায়। কিংস ল্যান্ডিংয়ের রাস্তায় ডেমন নিজেই গোল্ডক্রকের পোশাক পরে খুনিকে লুর করে নিয়ে আসেন। আর খেয়াল করুন, এই এপিসোডে সবাই ছদ্মবেশে। অ্যালিসেন্ট দাসীর পোশাকে পালাতে চেয়েছিলেন, রিভারম্যানরা লাশ সেজেছে, রেডারের অ্যাসাসিনরা ব্যারাথিয়ানের পোশাকে যাচ্ছে, হিউ ঢুকছেন লুকিয়ে। খুনি হচ্ছে সেই হেটেরোক্রোমাটিয়াওয়ালা লোক যাকে আমরা আগে দেখেছি। লোকটা ডেরনকে ডাকে ডেরন দ্য ডেয়ারিং। এই নামটা ওরমুন নিজেই দিয়েছিলেন ফায়ার অ্যান্ড ব্লাডে, যখন ডেরন ড্রাগন নিয়ে এসে ব্যাটল অফ দ্য হানি ওয়াইনে গ্রিন আর্মিকে বাঁচায়, আর ওরমুন তাকে নাইট করেন। শো ওই যুদ্ধটা দেখায়নি, কিন্তু নামটা রেখে দিয়েছে। খুনি বলে তারা সেভেন কিংডমের মানুষ, তাদের কোনো পক্ষ নেই। এই লোক আসলে বিশ্বাস করে সে ওয়েস্টেরসের মানুষের জন্য ঠিক কাজটা করছে। ডেমন তাকে মারেন, তারপর রাস্তায় উলফের সাথে ধাক্কা খান। আর এখানে ডেমনের ভেতরে জিনিসটা বেরিয়ে আসে। তিনি রেগে আছেন, কারণ রেনেরা তাকে টাম্বলটনে যেতেই দিচ্ছেন না। রাগটা তিনি ঝাড়েন এমন একজনের ওপর যে তার চেয়ে অনেক পিছে। আর সত্যি বলতে উলফকে তিনি খুব অপছন্দ করেন। উলফ বলে মানুষের ছোট ছোট আনন্দ পাওয়ার অধিকার আছে। ডেমনের তো এটা বোঝা উচিত। ডেমন তাকে ফেলে দেন। ডেমন বলেন শহরে আবার পা দিলে চোখ তুলে দেবেন। গত পর্বের পর আমরা জানি লোকটা কথা রাখে। আর গ্রিন ফ্যাকশনের খুনির হয়ে গোয়েন্দাগিরি করা ওই ছোট্ট মেয়েটা পুরো ঘটনা দেখে ফেলে, তারপর দৌড়ে খবর দিতে যায়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডিটেইল। টারগারিয়ান রাজপরিবার আর তাদের সাধারণ ঘরের ড্রাগন রাইডারদের মধ্যে এই যে যুদ্ধ, এই যে টানাপোড়েন, এই খবরটা গ্রিনদের হাতে যাওয়াটা ভালো লক্ষণ না। শত্রুরা এই তথ্য ব্যবহার করতে পারে। বইয়ে উলফ আর হিউ কিংস ল্যান্ডিংয়ে পতিতালয়ে গিয়ে মেয়েদের মারধর করত, আর সবাই তাদের ঘৃণা করত। শোতে তাদের অনেক বেশি সহানুভূতিযোগ্য বানিয়েছে, কিন্তু একই সাথে পরিষ্কার করে দিয়েছে যে এরা নিজেদের স্বার্থেই চলে, টারগারিয়ানদের কারণে না। হিউ কুইনের আদেশের বিরুদ্ধে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে টাম্বলটনের এক গরিব চাষিকে মেরে অজ্ঞান করে, আর ব্যারাথিয়ান প্রতিনিধি দলের ঠিক পেছনে পেছনে শহরে ঢোকে। দুটো দল দুটোই মিথ্যা পরিচয়ে ঢুকছে। ঠিক এই সময় অরমুন্ডের ভয়েস ওভার বলে সাধারণ মানুষ কোনো আগ্রহ বা দুশ্চিন্তার বিষয় না, আর হিউ ওই মুহূর্তে তার কথা মিথ্যা প্রমাণ করছে। অরমুন্ডের নিজের পাহারাকে পোকা বানিয়ে। অরমুন বলে চলে নিচু থেকে উঠে আসা মানুষদের চালিকা শক্তি হলো জীবনের কোনো একটা অভাব, কোনো লজ্জা, কোনো লালসা, অথবা কোনো ক্রোধ। আর ক্যামেরা কাট করে গোয়েনের মুখে। গোয়েন ক্রিস্টেন কোলের কথা ভাবছে, কারণ কোলের উত্থানের পেছনে ওই তিনটেই কারণ ছিল: রেনেরা আর অ্যালিসেন্টের সাথে সম্পর্কের লজ্জা, লালসা আর প্রত্যাখ্যাত হওয়ার ক্রোধ। অরমুন্ড কর্লিস ভ্যালেরিয়ানের প্রশংসা করে, রেনেরার হ্যান্ড হিসেবে ভালোবাসাই বলে। কর্লিসকে দুই পক্ষই সম্মান করে, আর অরমুন্ডের যে ভ্যালেরিয়ান রক্ত নিয়ে সমস্যা নেই সেটাও মজার। তবে ভ্যালেরিয়ানদের ড্রাগন নেই, সম্ভবত সেখানে তার আপত্তি শেষ হয়ে গেছে। এই প্রশংসাটা আবার এপিসোডের শেষে গিয়ে অন্য অর্থ পায়। ডেরন জিজ্ঞেস করে অরমুন্ড অটোকে কিভাবে দেখত। অরমুন্ড হেসে ফেলে। মাইস্টার অরওয়েলের কাছ থেকে আমরা জানি অটোর কোনো চিঠির জবাব অরমুন্ড কখনো দেননি। টারগারিয়ানদের নিয়ে অরমুন্ড যেভাবে কথা বলেন তাতে অটোর রাজার সাথে ঘনিষ্ঠতা আর এক হাই টাওয়ার মেয়েকে টারগারিয়ানের সাথে বিয়ে দেওয়া কোনোটাই তার পছন্দ হওয়ার কথা না। গোয়েনের মুখটা দেখেন, বাবা খুন হয়েছেন কয়েক সপ্তাহ আগে, আর এই লোক তাকে নিয়ে হাসাহাসি করছে। এরপর ব্যারাথিয়ান প্রতিনিধিরা পৌঁছালে অরমুন্ড অনেক খুশি হয়। সে বলেছিল গ্রেট হাউসরা তার পেছনে আসবে, আর এখন প্রমাণ হচ্ছে। খুশিটা টেকে না, কারণ লোকগুলো কাদা আর তার চেয়েও খারাপ কিছুতে মাখামাখি। টাম্বলটনের রাস্তা খারাপ হতে পারে, কিন্তু রেনেরাই ওদের নোংরা হয়ে যেতে বলেছেন, কারণ তিনি জানেন অরমুন্ডের নাক দুর্বল, আর নোংরা মানুষ দেখলে লোকটার মাথা কাজ করবে না। শো আগেই বলে রেখেছে তার গন্ধে সংবেদনশীলতা আছে। আর আমিও বলেছিলাম যে এরা যেভাবে এই বিষয়টা বারবার দেখাচ্ছে, এই তথ্য কোনো না কোনোভাবে ব্যবহার করা হবে। আসলে গল্পের টুইস্ট ধরে ফেলতে পারলে আর মজা থাকে না। দলনেতা নিজেকে পরিচয় দেন অ্যারিয়ান ব্যারাথিয়ানের নামে, শোয়ের বানানো একটা নতুন চরিত্র। কথাটা বলার পরই ক্যামেরা 1 সেকেন্ডের জন্য গোয়েনের মুখে থামে, আর ওই 1 সেকেন্ডেই সে ধরে ফেলে, কারণ এরিয়ান ব্যারাথিয়ানের চুল হালকা বাদামি। মনে আছে গেম অফ থ্রোনসের সেই ডায়লগটা, দ্য সিড ইজ স্ট্রং? গেম অফ থ্রোনসের আমলে রবার্ট ব্যারাথিয়ানের হ্যান্ড জন অ্যারিন মারা যাওয়ার আগে শুধু বলেছিলেন দ্য সিড ইজ স্ট্রং, আর পরবর্তীতে নেড স্টার্ক ধরে ফেলেন আর বুঝতে পারেন ব্যারাথিয়ানদের চুলের রঙের রহস্য।
পুরো গেম অফ থ্রোনসের সবচেয়ে বিখ্যাত বংশগত সূত্রটা এখানে খুনিদের ধরিয়ে দিল। এই একটা ইস্টার এগের জন্যই এই পর্ব উসুল, তবে এগুলো বই একেবারেই ছিল না। বোল্ট জন রক্সন অস্বস্তিতে পড়ে, তলোয়ারে হাত রাখে, গুয়েন আক্রমণ করে, ওরমুন আদেশ দেয় ডেইরন আর রক্সনকে তাকে থামাতে, কিন্তু রক্সন উল্টো ডেইরনকে ধরে রাখে। লোকটা জানে গুয়েন ঠিক কাজটাই করছে। গুয়েন আর রক্সন মিলে খুনিদের শেষ করে, আর ওরমুন দেখায় তার সাহসের আসল পরিমাণ। অসহ্য একটা চরিত্র বানানো হচ্ছে তাকে। এপিসোডের নাম ফেসলেস মেন হলেও আমার ধারণা এটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। সত্যিকার ফেসলেস মেনদের হায়ার করার টাকা রেনেরার থাকারও কথা না, আর তারা এত বোকাও হবে না যে এমন একটা ভুল করবে। অথবা শোরানারাই ভুলে গেছে ফেসলেস মেনদের ইতিহাস, সেটাও অস্বাভাবিক না, কারণ এই ঘটনা বইয়ে নেই, আর বইয়ে না থাকলেই প্লট হোলের সম্ভাবনা যায় বেড়ে। ক্যাসেলের বাইরে হিউ তার স্ত্রী ক্যাটকে খুঁজে পায়। আমরা ভেবেছিলাম ক্যাট জানে তার স্বামী রেড সোয়িংয়ে পারমেথরকে ক্লেম করেছে। দেখা যাচ্ছে সে জানতই না, সে ভেবেছিল লোকটা মরে গেছে। সিজন 2-তে সে কেঁদে কেঁদে বলেছিল না যেতে, কারণ সে চায়নি স্বামী মরে যাক। হিউ বলেছিল তোমাকে লেডি বানাবে, সে বলেছিল লেডি হতে চাই না, বিধবাও হতে চাই না। সে কিংস ল্যান্ডিং ছেড়েছিল কারণ ওখানে বেঁচে থাকা যাচ্ছিল না। সিজন 2-তে এগন আর তারপর এই মন্ডের শাসনে রেডেরার কালেট অবরোধের নিচে স্মল ফোক অনাহারে মরছিল। মনে রাখবেন, হিউ আর ক্যাটের মেয়ে ওই সময় মারা গেছে। আর এখন আমরা জানছি টাম্বলটনের পথে তার উপর কি গেছে। সে শুধু বলে অনেক কিছু হয়েছে। এই মহিলার উপর কয়েক মাসে যা গেছে তার একটা মুহূর্তেও তার স্বামী তার পাশে ছিল না। তার রাগ করার পুরোপুরি অধিকার আছে। লোকটা তাকে ফেলে গিয়েছিল নিজের অবস্থান বদলানোর আশায়, আর এখন সে আশা করছে সে খুশি হবে। রিয়েলি? হিউ বলে আমি এটা তোমার জন্য করেছি। ক্যাট বলে আমি এটা চাইনি। সে যেতে রাজি না হলে হিউ তাকে টেনে নিতে চায়, আর সে জিজ্ঞেস করে হু আর ইউ। হিউ ভালো মানুষ ছিল, কিন্তু ক্ষমতা তাকে কিভাবে বদলেছে সেটা আমরা ধীরে ধীরে দেখেছি। এখন নিজেকে ইনভিনসিবল মনে করে, আর সহিংসতাও তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে নিজের স্ত্রীর সাথেও। বইয়ের চরিত্রটা আর অনেক বেশি ভায়োলেন্ট। ক্যাসেলের ভেতরে দাসীরা খুনিদের রক্ত মুছছে, আর ওরমুন দাঁড়িয়ে আছে খোলা জানালার পাশে, ধরে নেওয়া যায় গন্ধ এড়াতে। উঠোনে ডেইরন তলোয়ার চালানো অভ্যাস করছে। ছেলেটা সত্যিই ভালো, ঠিক তার ভাই এমন্টের মতো। ওরমুন গুয়েনের কাছে দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করে আর চলে যাওয়ার অনুমতি দেয়। গুয়েন যায় না, সে ওরমুনের আসল পরিকল্পনা নিয়ে চাপ দেয়। আমরা এখনো জানি না ওরমুন কি ভাবছে, তবে গুয়েন ঠিকই ধরেছে মনে হয়। ওরমুন্ডের কাছে ডেইরন ভালো রাজা হবে কিনা সেটা কোনো বিষয় না। গুয়েন বলে আপনি একজন অহংকারের খাবার জোগাতে অন্যের জীবন দিয়ে দেবেন, কিন্তু নিজের জীবন কখনো দেবেন না, আর এটাই ওরমুন্ডের চরিত্রের আসল রূপ। তবে আমার ধারণা ওরমুন ডেইরনকে বলি দেবে। টাম্বলটনকে একটা কাল্ট বানিয়ে ফেলেছে সে, যারা এই বালক রাজার জন্য মরতেও প্রস্তুত। এখন যদি সেরেনেরাকে উস্কে শহরটা পোড়াতে বাধ্য করতে পারে, আর সেই আগুনে ডেইরন মারা যায়, তাহলে পুরো রাজ্য প্রতিশোধের নামে এক হবে। আর সেই ঐক্যের নেতৃত্ব দেবেন অরমুন হাইটাওয়ার, যে ছিল ডেইরনের সবচেয়ে কাছের মানুষ। টারগারিয়ানদের সরিয়ে হাইটাওয়ারদের বসানো, সেটাই তার একমাত্র স্বপ্ন। তবে এটা একেবারেই থিওরি, বইয়ে যেহেতু চরিত্র একেবারে অন্যভাবে এগিয়েছে। কি হয়েছে আসলে আমি জানি না। রেড কিপে অ্যালিসেন্ট আবার রেনেরার কাছে যান, এবার হেলেনার জন্য। আমি এই দুজনে বারবার দেখা করায় কিঞ্চিত বিরক্ত। একই কথা বারবার বলতে হচ্ছে, এই জন্য আমার বই পছন্দ বেশি। এত প্যানা পেঁচানো নাই ভাই। যাই হোক, অ্যালিসের মুক্তির বিনিময়ে তথ্য দেন। হেলেনার সেলাই দেখে তিনি জানেন এমন আছেন হেরেনহালে। রেনেরা হেলেনার স্বপ্ন নিয়ে সন্দেহ করেন না। তিনি টারগারিয়ান ইতিহাসের ভেতরে ডুবে থেকেছেন, বংশে ড্রিমার থাকার ধারণাটা তার কাছে স্বাভাবিক। তিনি ডেনিস দ্য ড্রিমারের কথা তোলেন, যিনি ভ্যালেরিয়ার ডুম আগেই দেখেছিলেন স্বপ্নে, আর তার নিজের পুরো শাসনটাই দাঁড়িয়েছে এগন দ্য কনকোয়ারের সং অফ আইস অ্যান্ড ফায়ারের স্বপ্নের উপর। ডেমনকেও তিনি ভিশন নিয়ে কথা বলতে শুনেছেন। তিনি ঠিক করেন অ্যালিসেন্টকে একটা খুনির সাথে পাঠাবেন, এমন সন্দেহ করবে না। অ্যালিসেন্ট এই কাজে যেতে চান না, আর কারণ একটা না, তিনি সবচেয়ে সহজ কারণটা বলেন, তিনি হেলেনাকে ছেড়ে যেতে পারবেন না। কিন্তু আসল কারণ অন্য। ছেলেদের মৃত্যুতে সম্মতি দেওয়া এক জিনিস, নিজের চোখে দেখা আর নিজের হাতে দরজা খুলে দেওয়া আরেক জিনিস। রেনেরা বলেন তিনি হেলেনাকে দেখাশোনা করবেন, আর এই শোতে এতদিন যাকে সবচেয়ে বিশ্বাস করা যেত, তাকে আমি এই মুহূর্তে সবচেয়ে কম বিশ্বাস করলাম। অ্যালিসেন্ট জিজ্ঞেস করেন আমি বলিনি? এপিসোড 3-এ রেনেরা যখন কুইন হওয়ার পরামর্শ চাইতে এসেছিলেন, অ্যালিসেন্ট বলেছিলেন হৃদয় শক্ত করতে হবে। রেনেরা মানতে চাননি, আর এখন অ্যালিসেন্ট দেখছেন সেই শক্ত হৃদয়টা, আর তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন তিনি নিজেই। অ্যালিসেন্ট হেলেনার জন্য খাবার বানান। হেলেনা জিজ্ঞেস করে তার বিয়ের সিদ্ধান্তটা কি মায়ের ছিল? ওয়াজ দেয়ার নো আদার লর্ড দ্যাট অফার্ড ফর মাই হ্যান্ড? মনে আছে সিজন 1-এ রেনেরা প্রস্তাব দিয়েছিলেন হেলেনাকে নিজের ছেলে ডেসের সাথে বিয়ে দেওয়ার। হেলেনা তাতেও রানী হতো, কিন্তু অনেক ভালো একজন মানুষের সাথে।
জেইস তার সাথে সবসময় ভালো ব্যবহার করেছে, আর শেষবার দেখা হওয়ার দিন তার সাথে নেচেও ছিল। অ্যালিসেন্টের জবাব, ইট ওয়াজ মাই ফাদার্স উইশ। আর এখানেই পুরো ট্র্যাজেডিটা বৃত্ত সম্পূর্ণ করে। অটো অ্যালিসেন্টকে ভিসেরিসের ঘরে পাঠিয়েছিলেন। অ্যালিসেন্ট নিজের মেয়েকে ঠিক একইভাবে একটা রাজনৈতিক বিয়েতে ঠেলে দিয়েছেন। তিনি নিজে যে যন্ত্রণাটা পেয়েছেন সেটা থেকে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেননি। আর অ্যালিসেন্ট এগনকে সিংহাসনে বসতে বাধ্য করেছিলেন, যে এগন রাজাই হতে চায়নি। প্রত্যেকটা সন্তান এখানে তাদের বাবা মার সিদ্ধান্তের দাম দিচ্ছে। হেলেনার হাতে একটা কাঠের ঘোড়া, সম্ভবত তার সন্তানদের খেলনা। সে জানে অ্যালিসেন্টের তার কাছে রাখা স্বার্থপর ইচ্ছার কারণেই সে সারা জীবন গ্রেট কিপে আটকা পড়েছে। তবু সে জানে মা তাকে ভালোবাসে, তাই সে খায়। সিজন 2 সে বলেছিল, আই ফরগিভ ইউ। মা তাকে তত কষ্ট দিক, সে জানে সেটা ইচ্ছাকৃত ছিল না। অ্যালিসেন্ট প্রতিশ্রুতি দেন দুজনেই মুক্ত হবেন। হেলেনার মুখ দেখে বোঝা যায় সেই কথা এক বিন্দু বিশ্বাস করেনি। আর অ্যালিসেন্টের শেষ কথাটা মনে রাখবেন, আই উইল কাম ব্যাক অ্যান্ড কালেক্ট ইউ অ্যান্ড উই উইল ওয়াক আউট ইন দ্য সান। এরপর দেখানো হয় রেনেরা গিয়ে বসেন জফরির পাশে। ছেলেটা কিংস ল্যান্ডিংয়ে ফেরার পর থেকে তিনি একবারও তার সাথে কথা বলেননি। এখনও তিনি পারেন না, কারণ হৃদয় কঠিন করা আর সন্তানের জন্য শোক করা দুটো একসাথে হয় না। আর তিনি শোকটা এখনও মুছতে পারেননি। তারপর তার কাছে আসে একটা মেসেজ, রক্ত দিয়ে লেখা, কিক দিস ডগ অ্যান্ড ইট উইল বাইট ইউর হ্যান্ড। কত এপিসোডে গোল্ডক্লোকদের লাশের উপর লেখা বার্তার মতোই, আর কামড়টা সাথে সাথেই আসে। রাতের অন্ধকারে ওরমুন্ড বাহিনী টাম্বলটন থেকে বেরিয়ে কর্লিস ভ্যালারিয়ানের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। সৈন্যরা মারা যায় আর কর্লিস ধরা পড়েন। তাকে ধরেন জন রক্সটন। কর্লিস ঠিক তখনই কিংস ল্যান্ডিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। রেনেরার প্রয়োজনীয় সৈন্যগুলো আর পৌঁছাবে না। আমার ধারণা তারা কর্লিসকে মারবে না, কারণ ওরমুন্ড এই এপিসোডেই তার প্রশংসা করেছেন, বরং তাকে দলে টানার চেষ্টা হবে। রেনেরা তার শাসনের একমাত্র নির্ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন কর্লিসকে হ্যান্ড বানিয়ে, আর সেই সিদ্ধান্তটাও এখন হাতছাড়া। বইয়ে কর্লিসের ভাগ্য সম্পূর্ণ আলাদা। ওখানে রেনেরা নিজেই তাকে বন্দী করেন, ব্ল্যাক স্টার্সে পাঠান, কিন্তু কেন পাঠান সেটা বলতে গেলে স্পয়লার হয়ে যাবে। আর তাকে গ্রেফতার করার কারণে তার বাহিনী কিংস ল্যান্ডিং ছেড়ে চলে যায়। শো এই একই ফলাফলে পৌঁছাচ্ছে, তবে উল্টো রাস্তা দিয়ে। বাহিনীটা এবার পৌঁছাবেই না। এপিসোডটা ভালোই ছিল, কিন্তু পেসিংয়ের সমস্যা আছে, আর সেটা বলা দরকার। বুচার্স বল দিয়ে শুরু করা শো তার সবচেয়ে বড় তাসটা প্রথম 12 মিনিটেই খেলে ফেলেছে। এরপর বাকি এপিসোডে যা ঘটে তার বেশিরভাগই আগে থেকে চলতে থাকা সুতোগুলোর ধারাবাহিকতা। বড় কোনো নতুন মোড় নেই, শুধু শেষের কর্লিসের গ্রেপ্তার হওয়াটা ছাড়া। আমার মতে ক্রিস্টন কোলের মৃত্যুর সিকোয়েন্সটা গত এপিসোডের শেষে বসালে দুটো এপিসোডে শক্তিশালী হতো। আজকের মতো এটুকুই। আপনার মতে অরমুন্ডের আসার পরিকল্পনা কি? ডেরনকে বলি দেওয়া নাকি অন্য কিছু? আর কর্লিস ভ্যালারিয়ান কি এই যুদ্ধ থেকে জীবিত ফিরবেন? কমেন্টে জানান। পরের এপিসোডের ব্রেকডাউনের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর বেল আইকনটা চাপ দিয়ে দিন যাতে নোটিফিকেশন চলে আসে। দেখা হবে আবার পরের পর্বে। এবার আরেকটু আগে আসবে, ডোন্ট ওয়ারি। ভালো থাকবে। হ্যাপি রিডিং।